আগের ক্লাসটা একটু দেরিতে শেষ হয়েছে এজন্য মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। ক্লাসরুমের বিষয় না, সবাই তো বাসায় বসে। আমরা আজকে যে স্লাইডটা নিয়ে স্লাইড তো না, হ্যান্ড আউটটা নিয়ে কথা বলবো। এটা একটু আলাপ করার দরকার। এটা হলো 24 নাম্বার। মানে এটা আমরা আসলে ফিসকাল পলিসি, মনিটারি পলিসি নিয়ে কথা বলেছি, কিন্তু এগুলির উদ্দেশ্য এবং কার্যকারিতাটা কি এটা একটু জানার দরকার। তাহলে ওই পরীক্ষা উত্তর করতে সুবিধা হয়। এখান থেকে প্রশ্ন থাকেই আর কি। এই জন্য আমরা এখানে যেতে চাই। এখন এখানে যে বিষয়টা আমাদের ফিসকাল পলিসির একটা ডেফিনিশন আছে, এটা কি দেখা যায় ইয়েতে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এটার পরে ওই যে ক্রেডিট ক্রিয়েশনের দুই একটা অঙ্ক দেখবো যদি আজকে সময় করতে পারি, কারণ আসলে লেট আওয়ারে খাওয়া, নামাজ পড়া, তারপরে আবার ওষুধ খাওয়া, আমার তো হার্টের ইয়ে, এই জন্য একটু আগে আগে ছেড়ে দিতে হবে, 10টা পর্যন্ত কন্টিনিউ করা যাবে না। আচ্ছা, আমরা ফিসকাল পলিসিটা দেখি একটু। এগুলি ডেফিনিশন নিয়ে আমি খুব একটা চিন্তিত না, কারণ হলো এগুলি এক একজন এক একভাবে ডিফাইন করেছে। মূলত স্যার, ইয়েস, আসসালামু আলাইকুম স্যার। আপনার জুম সাইটটা আরেকটু স্ক্রিন যদি বড় করে নিতেন আর কি। আচ্ছা, স্ক্রিন বড় করা যায়, কিন্তু অনেকের তো যে ইয়ে থাকে। ঠিক আছে স্যার, ঠিক আছে। জি স্যার, এখন খুব সুন্দর দেখায় আর কি, স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, মোবাইলে অনেকে আবার যে সমস্যা হয়ে যায়, মোবাইলে পুরোটা দেখতে পারে না, অনেকে আবার মোবাইলে জয়েন করে নাকি, এই সমস্যার কথা শুনলাম যে মোবাইলে স্যার আমরা পুরো দেখতে পারি না, কারণ মোবাইলে বড় করলে দেখা যায় না, ছোট টিভি বড় টিভির মতো আর কি। আচ্ছা, যাই হোক, ফিসকাল পলিসি বলতে আসলে গভর্নমেন্টের যে রিসিভস এন্ড পেমেন্ট, এইটার একটা পরিসংখ্যান। ফিসকাল পলিসি ইজ দা, আমি যদি আমার ভাষায় বলতে চাই, এখানে তো বইতে অনেক কিছু লেখা আছে। ফিসকাল পলিসি means the policy that is taken by the government to formulate actions regarding receipts, payments, expenditures for a particular financial year. Through budgetary process. এইটাকে আসলে আমরা ফিসকাল পলিসি বলবো। এটা বাংলাদেশে আসলে ফাংশনাল ডেফিনিশন হচ্ছে এটা বাংলাদেশের। এরপরে যারা ইন্টারেস্টেড তারা এই তিনটা পলিসি এখানে বর্ণনা দেওয়া আছে। তিনজনে তিনটা কথা বলছে, সেটা যার যার মতো করে বলেছে, সেটা লিটারেচারের জন্য দরকার। এখন অবজেক্টিভটা কি? হ্যাঁ, অবজেক্টিভটা হচ্ছে ফিসকাল পলিসি আসলে খরচ আর আয় করার জন্য আসলে কিন্তু অবজেক্টিভ না, সেটা হলো ফাংশনাল, আমি যেটা বললাম। কিন্তু এই ফাংশনস গুলি আসলে কিছু না কিছু অবজেক্টিভকে সেট করেই এই অবজেক্টিভ গুলি অ্যাচিভ করার জন্য এই ফাংশনস গুলি, রিসিভ, পেমেন্টসটা কেন বলেছি, এক্সপেন্ডিচার এবং পেমেন্টস এর মধ্যে পার্থক্য হলো অনেক সময় সুদের টাকা পরিশোধ করতে হয়,
তারপরে কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদেরকে সাবসিডি দিতে হয়, এগুলি কিন্তু পেমেন্টস আকারে, এগুলি এক্সপেন্ডিচার বলা হয়। অবজেক্টিভের মধ্যে প্রথম বলা হচ্ছে যে আসলে যে টার্গেট থাকে, মানে সব দেশেরই আসলে এটা একেবারে কমনলি যে এমপ্লয়মেন্টটাকে এনশিওর করা, আপহোল্ড করা, অ্যাটলিস্ট নতুন করে যদি মানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পথ কম থাকে, অন্তত যারা চাকরিতে আছে তাদের চাকরিটা যাতে থাকে। এটা হলো, এটা শুধু সরকারি না, সরকারি এবং বেসরকারি মিলে। কেউ যদি বলে স্যার সরকারের বাজেটের মধ্যে আবার বেসরকারি এমপ্লয়মেন্ট, না, বেসরকারি এমপ্লয়মেন্টেরও কিন্তু এনভায়রনমেন্ট ক্রিয়েট করা ফিসকাল পলিসির একটা অন্যতম উদ্দেশ্য। তারপরে বলা হচ্ছে প্রাইস লেভেল, যে জিনিসের দাম যে আমরা এলিভিয়েট করতে চাই, মানে এটাকে এলিভিয়েট করতে চাই মানে হচ্ছে আমরা ইম্পোজ করতে চাই, বা এটাকে আমরা যদি বলি যে আমরা মূল্যের স্তর, প্রাইস লেভেল মানে মূল্য স্তর, যেটা মূল্য স্তরটা আমরা কখনো ঠিক রাখতে চাই, কখনো এটাকে আমরা কিন্তু কমাইতে চাই, কখনো বাড়াইতে চাই। এখন যখন মানুষের জন্য অসহনীয় হয় তখন কমানোর প্রয়োজন হয়, আর মানুষের জন্য যখন সহনীয় হয় তখন এটা বেড়ে যায়, মার্কেট ফোর্স এটা কিন্তু বাড়ায় দেয়। সেই বাড়িয়ে দেওয়াটা কিন্তু সরকারের কোনো হস্তক্ষেপের আসলে অনেক সময় সুযোগ থাকে না। তারপরও বলা হচ্ছে মূল্য বৃদ্ধিটা কিন্তু অর্থনীতির জন্য ভালো, যদি সেটা কাস্টমারদের বা ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। মার্জিনালি এমনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বলা হয় যে প্রতি বছর ইন অ্যান এভারেজ সকল ধরনের পণ্য সেবা কর্মের মূল্য বৃদ্ধি কিন্তু হয়ে থাকে। এটা বলা হচ্ছে অ্যাটলিস্ট 5% ওয়ার্ল্ড ওয়াইড। সারা বিশ্বের যত কনজিউমার গুডস আছে বা প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, এটা কিন্তু মূল্য বৃদ্ধির এভারেজ হার হলো কমপক্ষে 5%। এটা ধনী দেশ গরিব দেশ মিলে আছে। এটা অর্থনীতির জন্য ভালো। হ্যাঁ, কারণ হলো কেন ভালো, যে স্যার জিনিসের দাম বাড়লে তো ভোক্তাদের না, জিনিসের যারা উৎপাদন করে তাদেরও তো টিকে থাকতে হবে। তারপরে হচ্ছে সুদি দ্য ডেভেলপমেন্ট রেট অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম। এখন ফাইন্যান্সিয়াল সিস্টেম বলতে আসলে এখানে ডিসিপ্লিন নিয়ে আসা, এই যে ট্যাক্স ব্যাট, তারপরে খরচের কোয়ালিটি, খরচ কিন্তু আজে বাজে বালিশ কিনা অথবা পর্দা কেলেঙ্কারির মতো, অথবা হাসপাতালের ইয়েতে জিনিসপত্র কিনা, এগুলি কিন্তু ফাইন্যান্সিয়াল সিস্টেম ডিসিপ্লিনটাকে রক্ষা করা, এটাও কিন্তু ফিসক্যাল পলিসি। কারণ হলো যে মানি যাতে এই মানে ড্রেনেজ অফ ওয়েস্টেজ হিসাবে যাতে এটা চলে না যায়। তারপর হচ্ছে সাস্টেইন সামারি ইন ব্যালেন্স অফ পেমেন্ট। এখন সরি, সিমেট্রি অফ ব্যালেন্স অফ পেমেন্ট, মানে আমরা এটাও চাই যে আসলে এই যে আমরা বলি যে এটার দাম বাড়ছে, ওটার দাম কমছে, এটার দাম আগে পূর্বের তুলনায় এত বাড়ছে, এত পার্সেন্ট বাড়ছে, এত পার্সেন্ট কমছে, এটা গভর্নমেন্ট কিন্তু আসলে এখানে ব্যালেন্স অফ পেমেন্টটার জন্য এটা করে। ফিসক্যাল পলিসিতে কেউ যদি ব্যালেন্স অফ পেমেন্টের টিকা লেখে তখন কিন্তু এই কথাটা আবার ওখানে যাবে, বা এটার যদি কোনো অবজেক্টিভ আসে তাহলে এটা এখানে আসবে। অনেক সময় ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে প্রশ্ন থাকে পরীক্ষা, যে ব্যালেন্স অফ পেমেন্টকে ফেভারেবল কিভাবে করা যায়, বা বাংলাদেশের আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট কে ফেভারেবল করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া যাবে, এই সমস্ত কথাবার্তা লেখা থাকে। তো ফিসক্যাল পলিসি ইজ ওয়ান অফ দা ইনস্ট্রুমেন্ট যে এটাকে ইয়ে করা, অর্থাৎ কোন কোন আমদানিকৃত পণ্য বা রপ্তানিকৃত পণ্যের উপরে কি পরিমাণ এক্সাইজ ডিউটি, সারচার্জ, অথবা আমরা যেটা বলি ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি কিভাবে আমরা ইম্পোজ করব, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং দেশের উৎপাদন পর্যায়ে
যদি আমরা করি এটা কাঁচামাল হিসাবে আসে, এরপরে ভ্যাট কত পার্সেন্ট বলবে সেটাও গুরুত্বপূর্ণ। সুতরাং ব্যালেন্স অফ পেমেন্টের একটা ভারসাম্য রক্ষা করার জন্য একটা সুষম টেকসই ব্যালেন্স অফ পেমেন্টের জন্য ফিসক্যাল পলিসিতে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত হয় এবং এটা খুব কনফিডেন্সিয়াল থাকে যে কোন জিনিসের দাম বাড়তেছে কমতেছে, তারপরেও মানুষ কোনো না কোনো ভাবে টের পাইয়া আগে থেকে কিনে স্টক করে। কিন্তু স্টক করলেও খুব বেশি তো আর আমদানি করা যায় না, সবার সেই অবাধিত সুযোগ থাকে। তারপরেও এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে প্রত্যেক বছর। এইটাই কিন্তু হট ইস্যু হিসাবে খবরের মধ্যে থাকে। তারপরে হলো 5 নম্বরে to endorse the monetary development of underdeveloped nations. এটা অবশ্য কমনলি সবার, আমাদেরও তো এখন পর্যন্ত আমরা মধ্যম আয়ের দেশের কথা বলছি, যে আমরা আসলে এই যে মনিটারি পলিসি, যেটা মনিটারি ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমাদের শেয়ার বাজার, আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটের ইন্টারেস্ট রেট, আমাদের ইনফ্লেশন এবং আমাদের এই ফরেন রিজার্ভ, এই জিনিসগুলি এইগুলিকে আমাদেরকে একটা উন্নত অবস্থায় নিয়ে আসতে হবে। দিজ আর দ্য ইন্ডিকেটর। একটা দেশের জন্য কিন্তু শেয়ার মার্কেটের যে ইন্ডেক্স, এটা কিন্তু একটা ইন্ডিকেটর যে কি অবস্থা এটা উপরের দিকে যাচ্ছে। আর একটা হলো যে ফাইন্যান্সিয়াল মার্কেটে যেটা বলি যে সেখানে আসলে কত পরিমাণ প্রাইভেট বরোইং বাড়ছে। হ্যাঁ, প্রাইভেট বরোইং যখন বাড়ে তখন সেটাকে একটা মানে পজিটিভ ইন্ডিকেটর হিসেবে দেখা হয়। সরকারের বরোইং বাড়লে কোনো লাভ নাই, কারণ সরকার তো আসলে কোনো প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টের জন্য ওইভাবে নিয়ে খুব একটা হয় না। প্রাইভেট সেক্টরকে ইঞ্জিন অফ গ্রোথ বলা হয়। আরেকটা জিনিস আমরা যেটা বলি যে ইনফ্লেশন এবং ডিফ্লেশন দুটা তো একসাথেই থাকে, তো সেইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু থাকে। এবং ইন্টারেস্ট রেট, যে ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে ইন্টারেস্ট রেটটা যদি ঠিক থাকে তাহলে সেভিংস যারা করে তারাও ভালো থাকে, যারা ল্যান্ডিং থাকে তারাও ভালো থাকে, ফাইন্যান্সিয়াল মার্কেট। সো এই 5টা আসলে মূলত আমাদের বেসিক অবজেক্টিভ। একটা কোশ্চেন ছিল স্যার। স্যার একটু ফিসক্যাল পলিসিটা একটু আরেকবার সংজ্ঞাটা একটু বলবেন স্যার। মানে এটা ফিসক্যাল পলিসি বলতে আমি এক কথায় কি বুঝবো স্যার? আমি তো বলেছিলাম আস্তে আস্তে না লিখলে আপনি তো খুব নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব দিচ্ছে তো স্যার। আমি তো এখন আর বলতে পারবো না যে আমি কি বলছি, তখন কিন্তু যেটা বলছি সেটা আমি নিজে বানায় বলছি। স্যার এখানে বলছি গভর্নমেন্ট ইউজেস ইটস আউটলে এন্ড রেভিনিউ প্রোগ্রাম। এখানে আউটলে গুলো কি আর স্যার রেভিনিউ প্রোগ্রাম গুলো কি, যে মেকানিজম গুলো দ্বারা নিয়ন্ত্রিত করা হয়, মেকানিজম গুলো? আমি বলছিলাম যে ফিসক্যাল পলিসি কি বলছিলাম, কেউ একজন হেল্প করেন তো, আমি শুরু করছিলাম কি দিয়ে। Sir, formulating action, receive payment expenditure for a particular financial year. হ্যাঁ, Formulate action regarding receive payment expenditure for particular financial year. হ্যাঁ, is to formulate actions regarding receive payments expenditure for a particular financial year. For a particular financial year through budgetary system. এটাই বলেছিলাম। আচ্ছা, এখন আমরা অবজেক্টিভের পরে এখানে এই যে কত ধরনের ফিসক্যাল পলিসি হতে পারে, একটা হলো কম্পেনসেটরি ফিসক্যাল পলিসি। কম্পেনসেটরি বলতে আসলে এখানে আমরা বুঝাই যে এখানে ইকোনমিতে আসলে একটা ইনফ্লেশন কিন্তু থাকে, এটা পরিমাণটা কম আর বেশি হোক। ডিফ্লেশনটা সবসময় থাকে এরকম না, ডিফ্লেশনটা সাময়িক ব্যাপার, কিন্তু ইনফ্লেশনটা আসলে আমরা একটা মানে কনসেপ্ট আছে কস্ট ওভার রান, অর্থাৎ আমি
এস্টিমেট করলাম একটা প্রজেক্টের জন্য 100 কোটি টাকা, কিন্তু দেখা গেল যে মাঝপথে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে এখন প্রজেক্টের 100 কোটি টাকা একনাকে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্যরা মিলে অনুমোদন দিল, কিন্তু এখন এখানে আরো 20 কোটি টাকা বেশি লাগবে। তার মানে 20% যদি ইনক্রিজ করে তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায়। সুতরাং এইটা অনেক সময় কম্পেনসেটরি ফিসক্যাল পলিসির প্রয়োজন হয়। বাজেট করি আমরা কিন্তু একরকম, বছরের শেষে দেখা যায় কোনো কোনো খাতে খরচ বেশি হয়, কোনো কোনো খাতে, আমি সবগুলি লাইন পড়তেছি না, জাস্ট জিনিসটা বলতেছি। আমরা সাপ্লিমেন্টারি বাজেট করতে হয়, কারণ হলো যে আমাদের কোনো কোনো খরচ কম হয়, কোনো কোনো খরচ বেশি হয়, কিন্তু এক খাত থেকে আরেক খাতে নিতে পারি না বিধায় আমাদেরকে রিভাইজ বাজেট করতে হয়, সংশোধিত বরাদ্দ তৈরি করে সংসদে উপস্থাপন করে আলাদাভাবে সেটা পাস করে নিতে হয়। এটা অনেক সময় বাজেট করার সময় যারা বাজেট করে তাদের দুই রকম সমস্যার কারণ হতে পারে। একটা হলো যে সে কস্ট এস্টিমেট করছে, কস্ট ঠিক আছে, কিন্তু বাজারের মূল্য বেড়ে যাওয়ার কারণে তার কাঙ্ক্ষিত কাজ করতে দেওয়া তার অতিরিক্ত ব্যয় হয়েছে, অথবা সে সঠিকভাবে হিসাবটা করতে পারে না, তখন তার কম্পেনসেট করতে হয়। তো এই ধরনের বিষয়গুলি এখানে থাকে। আর ইনফ্লেশন তো খুবই জরুরি বিষয়। এটা কিন্তু খরচের ক্ষেত্রে যেরকম, আয়ের ক্ষেত্রে ঠিক একই রকম। ট্যাক্স ক্যালকুলেশন করা, ট্যাক্সের হার নির্ধারণ করা, ট্যাক্সের জন্য বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলা, হ্যাঁ, সেটা ঠিক মতো কালেকশন করা। তো এইটা নাম হচ্ছে কম্পেনসেটরি ফিসক্যাল পলিসি। এখানে ক্রনিক টেন্ডেন্সি বলতে কি বুঝতেছি? ক্রনিক টেন্ডেন্সি বলতে মানে এইটা হলো যে আমাদের অনেক সময় হয় না, রোগটা এমন একটা অবস্থায় চলে যায় যে এটাকে দূর করা একটু কঠিন হয়ে যায়। ইনফ্লেশন বা ডিফ্লেশন অনেক সময় অর্থনীতিতে এই আমাদের খরচ এবং ট্যাক্সের উপরে এমন ভাবে প্রভাব ফেলে যে এইটা আসলে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এটাকে অ্যান্টিবায়োটিক দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক, ইনফ্লেশন কিন্তু একবার কমে তো আবার হঠাৎ করে বেড়ে যায়। একটা প্রাইস ইনফ্লেশন বেড়ে যায়, তো আবার দেখা যাচ্ছে যে নর্মালি অন্য কারণে ইনফ্লেশন আবার বেড়ে যাচ্ছে। বা দেশের ভিতরে কোনো একটা পণ্যের দাম বেড়ে গেল, সেখানে প্রাইস ইনফ্লেশন হলো। বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করতে হলো, ডলারের মূল্য বেড়ে গেল, তখন ডলারের মূল্য বেড়ে যাওয়ার কারণে ইম্পোর্ট কস্টটা বেড়ে গেল। সে কাঁচামাল আইনা যদি অন্য পণ্য বানাইয়া বাজারে বিক্রি করে, তাহলে তার সেখানে বিদেশে জিনিসের দাম বাড়ার কারণে দেশের ভিতরে আইসা সেটা কিন্তু প্রাইস বেড়ে দিতে হবে। তার মানে হলো এই ধরনের ক্রনিক অবস্থা যদি তৈরি হয়, মানে এগুলিকে ক্রনিক বলে, যে ইনফ্লেশন থেকে কোনোভাবে লাগাম টেনে ধরা যাচ্ছে না, তখন এটাকে ক্রনিক টেন্ডেন্সি অফ ইনফ্লেশন বলা হয়। এটা ডিপ্রেশনের ক্ষেত্রে হতে পারে, এর ক্ষেত্রে হতে পারে। বিশেষ করে এটা সরকারের খরচ এবং সরকারের আয়ের ক্ষেত্রে এটা বড় ধরনের সমস্যা সৃষ্টি করে। কারণ হলো সরকার তো অনেক বেশি পরিমাণে ব্যয় করে, এবং যে ব্যয়গুলি প্রোডাক্টিভের চেয়ে আনপ্রোডাক্টিভ খাতেই, মানে ইনভেস্টমেন্টে যারা করে, যারা বিনিয়োগ করে বেসরকারি, তারা তো প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট করে, তারা বিদেশে রপ্তানি করে, দেশের ভিতরে বিভিন্ন পণ্য সেবা কর্ম তৈরি করে বাজারে ছাড়ে, তারপরে এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি করে। এটা চেয়ে সরকারের ক্ষেত্রে যদি এরকম অবস্থা হয়, তাহলে সেই জন্য ক্রনিক বলছে যে এটা সরকারের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর হয়, বেসরকারি ক্ষেত্রে অতটা ভয়ঙ্কর না। বেসরকারি ক্ষেত্রে তারা অ্যাডজাস্টমেন্ট করে ফেলে। একজন রিক্সা চালক কিন্তু স্বাভাবিকভাবে তার ভাড়া অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারে, কিন্তু আমরা যারা চাকরি করি তারা কিন্তু প্রত্যেকদিন বা প্রতি মাসে বার্গেনিং করে কিন্তু আমি আমার বেতন বা আমার ভাড়াটা কিন্তু আমি সরকার থেকে, আমাকে 5 বছর পরে একবার পে কমিশন হয়, তখন হয়তো বেতনটা আমাকে বাড়ায়। তাইলে কম্পেনসেটরি ফিসক্যাল পলিসি বলে একটা কথা আছে। নর্মাল ফিসক্যাল পলিসির বাহিরেও এই কম্পেনসেটরি ফিসক্যাল পলিসিটা করতে হয়। এটা আসলে যতটা মানে কম্পেনসেশনের ফিগারটা ছোট হয় তত মঙ্গলজনক, যত বড় হয় তত এটা অমঙ্গলজনক। কারণ হলো আমি খরচ
খরচের কোয়ালিটি, খরচের ধরন, এগুলি কিন্তু যদি ভালোভাবে ডিসিপ্লিনের মধ্যে না থাকে তাহলে কিন্তু মিসইউজ অফ গভর্নমেন্ট মানি হয়ে যায় এবং সেক্ষেত্রে এই অতিরিক্ত ব্যয়টা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে। সংসদে দেখবেন কথা বলার সময় যে আমরা টাকা দিয়েছি বছরের শুরুতে, এখন বছরের শেষে এসে বলতেছে আরো 500 কোটি টাকা অথবা 1000 কোটি টাকা শর্ট পড়ে গেছে। তাহলে কি ধরনের বাজেট তৈরি করবে? যারা মানে বিপক্ষে আর্গুমেন্ট দেয় আর কি, তারা বা সরকারি দলের পক্ষের লোকরাও বলে, তো সেটা এই কিছু করার থাকে না। এটা সব দেশে আছে, এটা পৃথিবীর সব দেশে আছে। তো সেটার জন্যই বলা হচ্ছে এখানে যে ক্রনিক ইনফ্লেশনের কথা বলা হচ্ছে, তারপরে হলো ফিসক্যাল মেজারের ক্ষেত্রে মনিটারি ফাইন্যান্সিয়াল সিস্টেমের কথা বলা হয়েছে, এখানে প্রাইভেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে ইফেকচুয়াল ডিমান্ড এবং এমপ্লয়মেন্ট, প্রোডাক্টিভিটি, আর্নিং, এগুলি কিন্তু ঠিক রাখতে হবে। কারণ হলো যে আমি প্রাইভেট সেক্টরকে এনকারেজ করেছি, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে সুযোগ সুবিধা দিয়েছি, ইনসেন্টিভ দিয়েছি, সেগুলি ঠিক মতো হচ্ছে কিনা সেটাও কিন্তু ওভারসিজ করা বা ওভারসাইট বডি থাকতে সেখান থেকেও কিন্তু আমার রেজাল্ট আসছে কিনা সেই জিনিসগুলি দেখা যায়। আসলে ডিমান্ড ক্রিয়েশন হচ্ছে কিনা, এমপ্লয়মেন্ট হচ্ছে কিনা এবং প্রোডাক্টিভিটি তারা বাড়ছে কিনা, নাকি তুমি কিনে নিল বিদেশ থেকে ইম্পোর্টের নামে টাকা পাচার করে দিল। এইসব জিনিসগুলিও কিন্তু খেয়াল করার বিষয় থাকে যে আমি ট্যাক্স মকুব করলাম, ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিলাম বিদেশে রপ্তানি করার জন্য, কিন্তু টাকা আমার দেশে আসবে না। তো এই কাজটাও কিন্তু করতে হয়। তারপরে হলো মনিটারি পলিসি। এখানে এটা মনিটারি পলিসিটা হচ্ছে আসলে এটার মূল উদ্দেশ্যটা হলো ক্রেডিট কন্ট্রোল সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে। হ্যাঁ, এটার আসলে মূল কথাটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করা। ক্রেডিট কন্ট্রোল করা মানে হচ্ছে আসলে ইন্টারেস্ট রেট, তারপরে হচ্ছে শেয়ার মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেট, তারপরে হচ্ছে গভর্নমেন্টের প্রাইস লেভেল, প্রাইস ইন্ডেক্স, এইগুলি সবগুলি ক্যালকুলেশন করা। কি কি ইনস্ট্রুমেন্ট এখানে আর এখানে জেনারেল ফিসকাল পলিসিটা কি? এইমস অফ জেনারেল ফিসকাল পলিসি লাস্টে যে আছে, এইমস অফ জেনারেল ফিসকাল পলিসি, অ্যাকমপ্লাইন্স দ্য এইমস অফ জেনারেল ফিসকাল পলিসি। জনসন ডিফাইন্স লাস্ট না অল্টারনেটিভলি নাকি মনিটারি পলিসির মধ্যে স্যার লাস্টের লাইনে মনিটারি পলিসির লাস্ট লাইন লাস্টে জেনারেল জেনারেল পলিসি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এখানে বলা হচ্ছে এটা জনসন ডিফাইন করছে, বলছে যে মনিটারি পলিসিটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের নিয়ন্ত্রণে থাকা একটা বিষয়। এখানে বলা হয় যে control of the supply of money as a tool for accomplishing the aims of general fiscal policy. আসলে মনিটারি পলিসির মাধ্যমে কিন্তু জেনারেল ফিসক্যাল পলিসির যে লিঙ্কেজটা সেটার কথা এখানে বলেছে যে মানি সাপ্লাই কত হবে, অর্থাৎ বাজেটের সাইজটা। এখানে জেনারেল ফিসক্যাল পলিসি বলতে আসলে বাজেটের সাইজটা কত হওয়া উচিত। হ্যাঁ, এইটা কি 5 লক্ষ কোটি টাকার বাজেট হবে না 4 লক্ষ কোটি টাকার বাজেট হবে, এটা বাংলাদেশ ব্যাংকের সাথে রিসোর্স ম্যানেজমেন্ট কমিটির একটা সম্পর্ক থাকে। কারণ টাকাটা তো গভর্নমেন্টের পক্ষে এই তহবিলটা থাকে কার কাছে? বাংলাদেশ ব্যাংকের কাছে থাকে না? তো বাংলাদেশ ব্যাংক যদি বলে যে ঠিক আছে আমার কাছে এই পরিমাণ টাকা গত 1 বছরে কালেকশন হয়ে জমা হয়েছে, সুতরাং আপনারা আরো এত পরিমাণ টাকা এবছর বিভিন্ন জায়গা থেকে পাবেন বলে ধারণা করছেন, তাহলে দুইটা মিলাইয়া আমি যদি গত বছর 3.5 লাখ কোটি টাকার আমার সংযুক্ত তহবিলে জমা হয়, আর এই বছর যদি আরো 2 লাখ কোটি টাকা যদি আমি মনে করি যে আমার বিভিন্ন খাত থেকে আয় হবে, তাহলে আমার 5.5 লাখ কোটি টাকার বাজেট করতে পারবে। এখন এই কাজটার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা পরামর্শ নিতে হয়। হ্যাঁ, কারণ কেন পরামর্শ নিতে হয়? কারণ বাংলাদেশ ব্যাংকের এই সাপ্লাই অফ মানি, এই টাকাটা তো সাপ্লাই সাইডটা তো বাংলাদেশ ব্যাংক থেকে হয়, ডিমান্ডটা কিন্তু গভর্নমেন্টের ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে হয়। ফাইন্যান্স মিনিস্ট্রি ডিমান্ড করে যে আমি এত কোটি টাকা আমার লাগবে,
এখন বাংলাদেশ ব্যাংকে হলো সাপ্লায়ার, আর ফাইন্যান্স মিনিস্ট্রি হচ্ছে ডিমান্ড হোল্ডার। এখন এই ডিমান্ড হোল্ডারের সাথে এই ফিসক্যাল পলিসির একটা সম্পর্ক থাকে, এবং একটা জেনারেল ফিসক্যাল পলিসি যে যাতে উদ্দেশ্য সাধিত হয়। এখন ফিসক্যাল পলিসিতে তো আমরা জানি যে 100% আসলে ওখানে বলা হচ্ছে অর্থাৎ এখানে খরচ বাড়াইতে হয় সরকার যখন ডিপ্রেশন থাকে। কারণ হলো যে অন্যরা তো আর নাই, ব্যবসায়ীরা নাই, হাত গুটায় বসে আছে, তাহলে গভর্নমেন্ট এখানে ডিপ্রেশন বা রিসেশনের সময় গভর্নমেন্টকে আগে আসতে হয়। কারণ হলো যখন তলানিতে পড়ে যায় তখন উঠানোর জন্য শেষ পর্যন্ত সরকার ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এই জন্য এখানে কি করতে হয় যে আর্নিং বাড়ানোর সুযোগ সৃষ্টি করে দিতে হবে, যাতে করে কনজাম্পশনটা বাড়ে, এবং আলটিমেটলি কনজাম্পশন এবং আর্নিং বাড়লে ইনভেস্টমেন্টও বাড়বে। ইনভেস্টমেন্ট বাড়লে আমাদের এই প্রাইভেট সেক্টর আস্তে আস্তে চাঙ্গা হবে, তখন এই ডিপ্রেশন থেকে আমরা উঠে আসতে পারবো। তো এটা জাস্ট মনিটারি ইনস্ট্রুমেন্টের একটা অংশ বলেছে যে ডিপ্রেশনের সময় সরকারকে এই উদ্যোগ নিতে হয়, টাকা খরচ করতে হয়, কারণ হলো ডিমান্ড এখানে তৈরি করার জন্য। এই জন্য ডিমান্ড তৈরি করার জন্য, এবং ডিমান্ড তৈরি করার জন্য কি করতে হয়, আর্নিং এবং কনজাম্পশন বাড়াইতে হবে। হ্যাঁ, যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে নাও পারি, তাহলে মানুষের আর্নিং বাড়ানোর সুযোগ সৃষ্টি করতে হবে, এবং আর্নিং যদি বাড়ে তাহলে তার কনজাম্পশন বাড়বে, বাড়লে আবার ইনভেস্টমেন্ট ঘুরে দাঁড়াবে। কারণ হলো বাজারে বেচা কেনা নাই, ডিপ্রেশন। এখন মানুষের আর্নিং বাড়ানোর জন্য গভর্নমেন্ট কি করতে হবে, গভর্নমেন্টকে এই ডিপ্রেশন থেকে উঠে আনতে হবে। এখন উঠানোর সিস্টেমটা কি, এটা অনেকগুলি মানে ইকোনমিক থিওরি আছে, আমরা কত দূরে যাব না। আমরা শুধু এইটুকু মনে রাখবো যে গভর্নমেন্ট হ্যাজ টু প্রোভাইড ইনসেন্টিভ টু দ্য প্রাইভেট সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট সেক্টর, সো দ্যাট মানে এখানে ডিমান্ড তৈরি হওয়ার একটা ক্রিয়েশনের মানুষের মধ্যে কেনার বা খরচ করার প্রবণতা তৈরি হয়, হাত বদল হয়, টাকা হাত বদল হয়। অল্টারনেটিভলি এই ডিক্রিজ অফ পাবলিক এক্সপেন্ডিচার, এখানে এটাও বলেছে যে ডিউরিং ইনফ্লেশন ডিক্রিজ টোটাল ডিমান্ড। হ্যাঁ, এটা হলো যে ওই যে কথা বললাম যে আমি 1 কেজি মসুর ডাল কিনতাম, এখন আমি 750 গ্রাম কিনি। কারণ হলো মসুরের ডালের দাম বেড়ে গেছে, হয় আমি পরিমাণ কমায় ফেলতেছি, অথবা আমাকে বাড়তি কোনো টাকা দিয়ে আমাকে সেটা কিনতে হচ্ছে। এখন বাড়তি ইনকাম তো আসলে সবাই থাকে না, কারণ এটা রিক্সাওয়ালা বলি আর বাসের কন্ডাক্টর বলি, তাদের সাথে যে ঝগড়া বাধায়, সাথে কারা বাধায়, সবাই, প্রাইভেট সেক্টর বলি সরকারি সেক্টর বলি, ভাই আমি দাম বেশি দিতে পারবো না, ভাড়া বেশি দিতে পারবো না, এই টাকায় তোমাকে ইয়ে করতে হবে। সে বলে যে আমি তো এই টাকায় চলতে পারি না। এই যে একটা ইনফ্লেশনারি একটা মানে ডিজিজ তৈরি হয় সমাজের মধ্যে, সেইটাও কিন্তু মনিটারি ইনস্ট্রুমেন্টের একটা অংশ হয়ে যায়। তখন কিন্তু এখানে যেটা করতে হয় যে ইনফ্লেশনটাকে লাগাম টেনে ধরতে হয়। এখন মনিটারি পলিসির মাধ্যমে ইনফ্লেশন কিভাবে লাগাম টেনে ধরতে হয়, এটা আমরা বলেছিলাম যে কন্ট্রাকশন এবং এক্সপানশন পলিসি। যদি দেখি যে আমার বাজারে প্রচুর টাকা আছে, হাইপার ইনফ্লেশনের দিকে চলে যাচ্ছে, তখন আমার টাকা উঠায় নিতে হবে। আবার যদি দেখি যে না, আমার বাজারে টাকা নাই কিন্তু জিনিসপত্রের দাম বেশি, মানুষের ইনকাম নাই, তখন ইনসেন্টিভ দিতে হবে, এক্সপানশনারি পলিসি নিতে হবে, অর্থাৎ সম্প্রসারণ নীতি অনুসরণ করতে হবে। তো কাজে এখানে মূলত এখানে লাস্ট লাইনে বলা হচ্ছে, therefore government can manage
deflation and inflation pressure in the fiscal system by a judicious combination of outlay and taxation program. বলছে যে এই যে মনিটারি পলিসির ক্ষেত্রে বলা হচ্ছে গভর্নমেন্ট কিন্তু ফিসক্যাল পলিসির মাধ্যমেও এটা করতে পারে। এটা যে শুধু মনিটারি ইনস্ট্রুমেন্ট এরকম না, এটা গভর্নমেন্ট এই বর্ণনা থেকে ওই কনক্লুশনও আসছে যে ফিসক্যাল পলিসি মাধ্যমে করতে পারে। সেজন্য সরকার যে এক্সপেন্ডিচার গুলি করে আর যে আয়গুলি করে ট্যাক্স গুলি, যেমন সরকার যদি মনে করে যে না কোনো জিনিসের উপরে ট্যাক্স প্রত্যাহার করে দিবে, ট্যাক্স মানে রিভোকেশন যেটা আমরা বলি, এটা প্রত্যাহার করলে যেমন বিদেশ থেকে জিনিসপত্র আনে অনেক সময় বলা হয় যে ঠিক আছে এই যে কোভিড এর সুরক্ষা সামগ্রী আর কেউ আমদানি করলে এটার উপর ট্যাক্স পাবে। তার মানে হলো এটার সুবিধাটা হলো ফিসক্যাল পলিসির মাধ্যমে মানুষকে দেওয়া। আচ্ছা, এখানে ব্যাংকের পলিসিটা আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ না, বাট তারপরও ব্যাংক রেটটা আসলে এটা তো জানি যে আমরা বাংলাদেশ ব্যাংক করে দেয়, বা আমাদের দেশে কখনো কখনো ট্রেজারি বিল থাকে, অথবা আমাদের দেশে কমার্শিয়াল ব্যাংক যে বরোইংস গুলি ল্যান্ডিং রেট এবং সেভিংস রেট এগুলি তারা কত করবে, এটা সরকার যদি প্রয়োজন মনে করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা করে থাকে, এবং সেক্ষেত্রে ক্রেডিট যেটা বলি আমরা ল্যান্ডিং ইয়ে হয়। এটা এখানে একটা কথা আমি বলে রাখি, ব্যাংক রেটটা আসলে এটা হচ্ছে মিনিমাম ল্যান্ডিং রেট। ব্যাংক রেট কিন্তু আবার মানে এটা সেভিংস না, এটা হলো যে ল্যান্ডিং এর জন্য, ল্যান্ডিং পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ যারা ঋণ নেয় তাদের ক্ষেত্রে ব্যাংক রেট শব্দটা বা এই কনসেপ্টটা ইউজ করা হয়। তো এখন এই ব্যাংক রেটটা কিন্তু যত মিডিয়াম অফ এক্সচেঞ্জ থাকে মনিটারি সিস্টেম, এখানে ট্রেজারি বিল এটা সেটা অথবা বন্ড এগুলির সাথেও কিন্তু এটা রেটের সম্পর্ক আছে, ওই রেট গুলিও এটার মাধ্যমে ঠিক করা হয়। এখন এখানে কখনো কখনো ফিসক্যাল সিস্টেমে কিছুটা ইনফ্লেশনারি যেটা বলছি সেটা যদি থাকে তখন কিন্তু ব্যাংক রেটের মাধ্যমেও ইনফ্লেশনারি মেজার্স নেওয়া যায়। আরেকটা হলো কমার্শিয়াল ব্যাংক, মানে এখানে 3 নাম্বার যেটা borrowing from central bank becomes expensive and commercial banks borrow a small amount from it. এটা লাস্ট ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট বলে একটা কথা আছে, অর্থাৎ কোথাও থেকে যদি আর ধার না পাওয়া যায় তাহলে ব্যাংক কি করে, আর্থিক প্রতিষ্ঠানগুলি বাংলাদেশ ব্যাংকের কাছে যায়। বাংলাদেশ ব্যাংককে এই জন্য বলা হয়, সেন্ট্রাল ব্যাংককে বলা হয় ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট, কিন্তু তাদের কাছ থেকে যে রেটে টাকা আনতে হয় এটা কম্পারেটিভলি বেশি, মার্কেট রেট থেকে বেশি। কেন? কারণ বাংলাদেশ ব্যাংক তো আসলে সেফ গার্ডের জন্য টাকাটা রাখছে। তো সেফ গার্ড তাদের জন্য, সেভার্সদের জন্য, তাদের সুরক্ষার জন্য। এখন কোনো কারণে যদি কোনো ব্যাংকিং সেক্টরে এরকম একটা পরিস্থিতির শিকার হয় তখন তারা ওখান থেকে সাময়িক সময়ের জন্য লোন নিতে পারে, এবং সে রেটটা আমরা এই যে কল মানি রেটটা বলি, কল মানি রেটটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পৃক্ত না, এটা একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের, এবং এটা আসলে বড় বড় ব্যাংকগুলি যেখানে রিজার্ভ থাকে তারা কিন্তু ওই এটা ডেইলি আসলে কল মানি বলতে ডেইলি ব্যাংক রেটের একটা ইয়ে চালু হয়ে যায়, মানে এটা উইদিন এ মান্থ আবার পরিশোধ করে ফেলতে হয়, বা উইদিন উইকে অনেক সময় পরিশোধ করতে হয়। তো এই কল মানি রেটটাও কিন্তু ব্যাংক রেটের একটা অংশ। তো এখানে একটা 5 নম্বরে যে বিষয়টা বলা আছে, দ্যাট ইজ দ্য রিট্রেসমেন্ট অফ ক্রেডিট এন্ড প্রাইসেস as checked from increasing more. এখানে alternatively when price are decline,
সেন্ট্রাল ব্যাংক লোয়ার্স দ্য ব্যাংক রেট। হ্যাঁ, যে কারণে আমরা এখন যে অবস্থাটায় আছি, এখানে যে জিনিসের দাম কিন্তু কোনো কারণে যদি কমতির দিকে যায়, অথবা যদি ডিমান্ডটা এরকম হয় যেটা ডিপ্রেশন অথবা রিসেশন না, কিন্তু জিনিসের দাম যদি বাড়তির দিকে না যায়, জিডিপি গ্রোথ বাড়ছে, বড় বড় অঙ্কের বাজেট দেওয়া হচ্ছে, তাহলে সরকারের বেচা কেনা যদি না হয়, তাহলে ব্যাড ট্যাক্স কোথেকে আদায় করবে? তো সেই জন্য সরকারকে কিন্তু অনেক সময় রিপ্লেসমেন্ট অফ ক্রেডিট অ্যান্ড প্রাইসেস এটাকে করতে হয়, চেক আউট করতে হয়। এটা কিভাবে করা হয়, যে এটাকে মোর ইনক্রিজ করতে হয়, অর্থাৎ ক্রেডিট রিপ্লেসমেন্টটা কমায় দেওয়াটা, এটা বা মূল্য কমায় দেওয়াটা বৃদ্ধি করতে হয়। কিন্তু অল্টারনেটিভলি আবার বিকল্প ভাবে বলা হচ্ছে, প্রাইস ডিক্লাইন করলে ব্যাংক কি করতে পারে, ব্যাংক রেটটাকেও লোয়ার রেট করে দিলে তখন অটোমেটিক্যালি মানুষের জন্য, অর্থাৎ যারা বড় করে নিয়ে উৎপাদন করে, তারা কিন্তু তখন কম মূল্যে দিতে পারে। সুতরাং এই 5 নাম্বার বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ, যে দুই রকমের একটা অবস্থা বিরাজ করে। একটা হতে পারে যে মানে ক্রেডিট কন্ট্রোলের মাধ্যমে, আর একটা হলো যে ক্রেডিট কন্ট্রোল না করে আমরা ব্যাংক রেটটাকে লোয়ার করে দেওয়া। এই যে এখন সরকারি ব্যাংকগুলোতে 6.5% করে দিয়েছে, এটার উদ্দেশ্য যাতে করে এখানে জিনিসের দাম উচ্চ মাত্রা চলে না যায়, সেজন্য ব্যবসায়ীদেরকে সুযোগ দেওয়া, এখান থেকে টাকা নিয়ে তারা কম সুদে যদি তারা টাকা নিয়ে উৎপাদন করে, তাহলে তার ওই সুদ কম দিতে হবে বিধায় তার উৎপাদন খরচটাও কমে যাবে। কারণ ইন্টারেস্ট রেট বেশি হলে তার ইন্টারেস্ট কস্টও বেড়ে যাবে। ইন্টারেস্ট কস্টটা যদি কমে যায়, তাহলে সে মূল্যটাও নির্ধারণ করার সময় সেটা কমায় করতে পারবে। তো এরকম অনেকগুলি বিষয় আছে। আমরা এখানে ওপেন মার্কেট অপারেশন, এটাও একটা বিষয় আছে। এখানে ব্যাংক রেট পলিসি, ওপেন মার্কেট পলিসি অপারেশন, এটা হচ্ছে ভেরিয়েশন ইন রিজার্ভ রেশিও আর সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল। এগুলি হচ্ছে মনিটারি পলিসির বিভিন্ন কৌশল, স্ট্র্যাটেজি অফ মনিটারি পলিসি, স্ট্র্যাটেজিক অ্যাকশন। যে ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশন যেটা বললাম, সিকিউরিটি মার্কেটে বিক্রি করা অথবা ট্রেজারি বিল বিক্রি করা, তারপরে ভেরিয়েশন ইন রিজার্ভ রেশিও কমায়া বাড়ায়া দেওয়া, যে ব্যাংকগুলি বা মার্চেন্ট ব্যাংকগুলি টাকা রাখে ওখানে। তারপরে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল, এখানে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল বলতে বোঝানো হয় সবগুলি ক্রেডিট কন্ট্রোলের দরকার নাই, কোন কোন জায়গায় এখানে আমরা ফান্ডেড নন ফান্ডেড বা বিভিন্ন ধরনের লোন আমরা দিয়ে থাকি। সুতরাং এই ক্ষেত্রে আমরা ক্রেডিট কন্ট্রোলের ক্ষেত্রে আমাদেরকে সিলেক্টিভ হইতে হবে যে আমি কোনগুলি করবো। এইগুলির আসলে ইকোনমিক্সে আরো অনেকগুলি থিওরি আছে, আমাদের অত জানার দরকার নেই। এখানে যে পয়েন্টগুলি আছে জাস্ট এগুলি একটু জেনে রাখতে হবে। আমি কিন্তু সেভাবে দিয়েছি যে এখানে কোনো এত হাইলি টেকনিক্যাল কোনো ডেফিনিশন নাই। তো এখানে একটা কনক্লুশন দিয়ে শেষ করা আছে। এখানে আসলে মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি এটা আমাদের দরকার নেই, এটা জাস্ট স্লাইডের মধ্যে আছে। এটা you don't need to go for this, এটা হলো স্টুডেন্টদের জন্য। শুধু এক্সপানশনারি ফিসক্যাল পলিসি আমরা আলাপ করছিলাম, এটা বলছিলাম যে একটা স্ট্র্যাটেজি গভর্নমেন্টের, এটা কখন করবে এটা একটু মনে রাখতে হবে। এক্সপানশনারি এটা জাস্ট একবার দেখা, অন্য কোনো কিছু না। এটার আবার ড্রব্যাকস আছে। এবং 1 মিনিট, আমার কল আসছে। হ্যালো, হ্যাঁ জি, কে বলছেন? ও হ্যাঁ হ্যাঁ, কুরাইশি, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ।
সমাজ কল্যাণ, না না, হ্যাঁ আমার তো 3 ডেজ পরে হয়েছে, আমার 4বার ইয়ে হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার ইয়ে ছেলে কোন ক্লাসে পড়ে এখন? ও মাশাআল্লাহ। এর পরে যে আরেকটা হয়েছিল ছোটটা, আলহামদুলিল্লাহ। আপনার চাকরি আর কতদিন আছে? ও আচ্ছা আচ্ছা। ও, বাসা ওই যে আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটি। না না, এখানে প্রাইভেট বাসা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ওই যে একটাই ছেলে, ওর তো 12.5 বছর হলো। হচ্ছে একটা এখানে স্পেশাল স্কুলে ওর একটু ইয়ে আছে আর কি। এই, আপনার আপনার বাসা কোথায়? ও সাভারে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাংক টাউন তো চিনি। এখানে এখানে তো অনেকবারই গেছি আমি। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস মেসেজ করে দিয়ে নাম্বার দিয়ে গেলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো আমরা এখানে এক্সপানশনারি মনিটরি পলিসিটা একবার একটু একটু দেখা, ওইটা যেহেতু কনসেপ্টের কথা বলেছি, এটা কিন্তু আহ, আহ, করতে হবে। এক্সপানশনারি পলিসি এটা আমরা আলাদা করে ফেলছি। আর হলো বিল্ট ইন স্টেবিলাইজার, এটা আসলে দরকার নাই। এটা ডিসক্রিশনারি ফিসকাল পলিসি, এটা একটু দেখলে ভালো হবে। এটুকুই শেষ আমাদের। মানে এক্সপানশনারি এবং ডিসক্রিশনারি ফিসকাল পলিসিটা একটু দেখে নিতে হবে আপনাদের। ওইটা আমি রেখে দিলাম এইভাবে, যে এটা পরবর্তীতে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা এখান থেকে নেব। আর আরেকটা জিনিস আমি এটার সাথে ব্যালেন্স অফ পেমেন্ট আমি এর আগে বলেছিলাম কথাটা, তারপরও আজকে আমরা একটু ব্যালেন্স অফ পেমেন্টটা একটু আলাপ করতে চাচ্ছি আমি, কারণ যেহেতু কথাটা আসছে। এটা হলো ম্যাক্রো ইকোনমিক পলিসির একটা অংশ। এটা পরীক্ষায় থাকে, ব্যালেন্স অফ পেমেন্টটা এই পরীক্ষায় হয় শর্টনোট থাকে অথবা এটা নিয়ে প্রশ্ন থাকে। যেভাবে থাকুক উত্তর এখানে মোটামুটি আছে। এখানে বলা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক পলিসির একটা অংশ, যে বলা হচ্ছে যে একটা সুষম ব্যালেন্স অফ পেমেন্টটা ম্যাক্রো ইকোনমির জন্য খুব দরকার। ম্যাক্রো ইকোনমি মানে এটা মানে ন্যাশনাল ইকোনমি বা টোটাল ইকোনমির জন্য এটা খুব দরকার। এখানে বলা হচ্ছে যে মানে আসলে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বোধ ইয়েতেই কিন্তু এই ব্যালেন্স অফ পেমেন্টের গুরুত্ব অনেক বেশি। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বলি অথবা আমরা যদি ন্যাশনাল বলি, তাহলে দুই ক্ষেত্রেই এটা গুরুত্ব অনেক বেশি এবং দুই ক্ষেত্রেই এটার একটা লক্ষ্য থাকে। অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু এক এক দেশে এক এক রকম। চায়না, তারপরে আমেরিকা, জাপান, কোরিয়া, এরকম কিছু কিছু দেশ আছে যাদের ব্যালেন্স অফ পেমেন্ট ফেভারেবল, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রোডাক্ট বেসিসে ব্যালেন্স অফ পেমেন্টটা নির্ধারণ করা হয়, যে কোন পণ্যের ক্ষেত্রে কতটা, কোন ধরনের পণ্য বেশি আমদানি করে, কোন ধরনের পণ্য বেশি রপ্তানি করে, ওইটার সাথে ডেফিসিট করে, এরকম হয়। তো এইটা বলা হচ্ছে যে যে ব্যালেন্স অফ পেমেন্টটা আইডেন্টিফাই করা হয়
যে ইনসাফিসিয়েন্সি ব্যালেন্স অফ পেমেন্ট কিনা এটা, তাহলে আমাদের কিছু অ্যাকশনস নিতে হয়। হ্যাঁ, ইনসাফিসিয়েন্সি বলতে আমরা আসলে যেটা প্রজেকশন করি, যদি আমরা সেই পর্যন্ত বুঝতে না পারি তাহলে আমাদের ইনসাফিসিয়েন্সি থেকে যাবে। হ্যাঁ, এখানে একটা কথা বলা আছে, দিস ইজ ফর রিজন দ্যাট an insufficiency in the balance of payments tends to dimensional outflow of gold. তার মানে হলো যদি আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের পক্ষে না থাকে, তার মানে আমাদের গোল্ড রিজার্ভের অংশটাও কিন্তু কমে যায়। অর্থাৎ এটা হলো রিজার্ভ, ফরেন রিজার্ভের পরিমাণটা আমাদের গোল্ড স্ট্যান্ডার্ডের মাধ্যমে হয়। হ্যাঁ, তো সেই এবং কারেন্সিটাও গোল্ড স্ট্যান্ডার্ডের মাধ্যমে হয়। সুতরাং ব্যালেন্স অফ পেমেন্টের সাথে আমাদের এই যে রিজার্ভের একটা সম্পর্ক থাকে এবং এটাতে আউটফ্লো অফ গোল্ড, মানে এখানে গোল্ড বলতে রিজার্ভটা আমাদের হাতছাড়া হয়ে যায়। হ্যাঁ, এখানে গোল্ড মিন করা হয়েছে যে গোল্ড স্ট্যান্ডার্ড দিয়ে রিজার্ভটা তৈরি করা। আরেকটা বলা হচ্ছে এখানে অ্যাম্বিগুয়াস যদি হয় তাহলে ব্যালেন্স অফ পেমেন্টটা কম্প্রোমাইজ করা। হ্যাঁ, ইট ইজ অ্যাম্বিগুয়াস হোয়াট কম্প্রাইজেস এ কন্টেন্ডেড ব্যালেন্স অফ পেমেন্টস পজিশন। আবার এরপরে বলা হচ্ছে আনএম্বিগুয়াসলি এ নেশন উইথ নেট ডেট should be at an access to repay the debt over a reasonable short page of period. Once any debt has been repaid and a sufficient reserve obtained, a null balance sustained over page would meet the strategy purpose. এই আসলে প্যারাগ্রাফটা একটু টেকনিক্যালি লেখা হলো, এটা মূল কথাটা হচ্ছে যে আমরা কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে শুধু ইম্পোর্ট এক্সপোর্টের কথা আসে না, আমাদের কিন্তু ইম্পোর্টটা কিন্তু ভিন্নভাবেও হতে পারে, যে আমরা লোনের মাধ্যমে কিন্তু ইম্পোর্ট করি। যেমন আমাদের সেতু, বড় বড় প্রজেক্টগুলি, এই প্রজেক্টগুলির জন্য যে সমস্ত সামগ্রী আমরা আমদানি করি, এই আমদানিগুলির বিনিময়ে কিন্তু আমাদেরকে লোন পরিশোধ করতে হয় সুদ সহ। লোন পরিশোধ সুদ সহ করতে হলে কোন ধরনের কারেন্সিতে করতে হয়? ডলার অ্যামাউন্ট। সুতরাং ডলার অ্যামাউন্টে যদি আমাদের করতে হয় তাহলে আমাদের কি হয়, আমাদের এই ঋণ পরিশোধের ক্ষেত্রে আমাদের বড় অঙ্কের একটা চাপ পড়ে রিজার্ভের। সুতরাং এই ক্ষেত্রে সরকারকে আসলে ব্যালেন্স অফ পেমেন্ট ঠিক রাখার জন্য কি পরিমাণ লোন, কোন শর্তে, কত মেয়াদে এবং কোন জায়গা থেকে নেবে সেটা ঠিক করতে হয়। উন্নয়ন যেমন দরকার তেমন কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টটাও ঠিক রাখা দরকার। সুতরাং এখানে অ্যাম্বিগুয়াস এবং আনএম্বিগুয়াস এই দুটো বিষয় কিন্তু খুব দরকার হয়, মানে ব্যালেন্স অফ পেমেন্ট, যে এটাকে আসলে সুস্পষ্টকরণ করা হচ্ছে কিনা ব্যালেন্স অফ পেমেন্টের সাথে এই কন্ডিশনটা, অথবা ব্যালেন্স অফ পেমেন্টের সাথে এটা সিনক্রোনাইজেশনটা হচ্ছে কিনা, এই জিনিসটা এখানে মিন করা হচ্ছে। আপনারা কিন্তু বাংলায় একটু নোট করেন আমি যে কথাগুলি বলি, পরীক্ষায় কিন্তু কখনো কখনো এখান থেকে মুখস্থ করে তো দেওয়া সম্ভব না। মানে আমি যে কথাগুলি বলি, সিনক্রোনাইজেশন, ambiguity and unambiguity of balance of payment related to the date of borrowings from the foreign through the foreign currencies. আর একটু ম্যাক্রো ইকোনমিক পলিসিটা একটু বলবেন স্যার? ম্যাক্রো ইকোনমিক, হ্যাঁ, ম্যাক্রো ইকোনমিক যে পলিসি এখানে যেটা মেনশন করা আছে, আপনি ম্যাক্রো ইকোনমিক্স যে ডেফিনেশনে বলে যে ম্যাক্রো ইকোনমিক স্ট্র্যাটেজি ইমপ্লাইজ দ্যাট গভর্নমেন্ট ডাজ সাচ থিংস হ্যাভ slow down or speed up the growth rate of the monetary supply, raise or cut taxes and for a level of government spending, and impose or withdraw controls on prices and wages. স্যার একটু বলবেন স্যার এই ব্যাপারটা? হ্যাঁ, এটা তো হচ্ছে যে ওই যে ইম্পোর্টের কথা তো বলাই আছে,
আসলে ম্যাক্রো ইকোনমিক পলিসিটা হচ্ছে, আমি তো এটা বললাম যে টোটাল ইকোনমিক পলিসি। টোটাল ইকোনমিক পলিসি বলতে এখানে আসলে ম্যাক্রোতে কতগুলি ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটরের মধ্যে হলো যে আমার ব্যালেন্স অফ পেমেন্ট একটা অংশ, আরো অনেক কিছু আছে, যে আমার ডেভেলপমেন্ট কত হলো, গ্রোথ রেট কত হলো, আমার ইনফ্লেশন কত হলো, প্রাইস ইন্ডেক্স কত হলো, আমার ফরেন বরোইংস কত হলো, তারপরে আমার ফরেন রিজার্ভ কত আছে, এগুলি সবই কিন্তু ম্যাক্রো ইকোনমিক এর মধ্যে। এখন ব্যালেন্স অফ পেমেন্টটাও বলা হচ্ছে পার্ট অফ দ্য ম্যাক্রো ইকোনমিক পলিসি। ঠিক আছে, ব্যালেন্স অফ জি স্যার, পেমেন্ট ক্লিয়ার। ইজ অলসো পার্ট অফ দ্য ম্যাক্রো ইকোনমিক পলিসি। এখন যদি স্যার। কেউ যদি বলে যে আপনার ম্যাক্রো ইকোনমিক পলিসি বর্ণনা করেন, তাহলে কেউ যদি ব্যালেন্স অফ পেমেন্টের বর্ণনা না দেয়, তাহলে কিন্তু ম্যাক্রো ইকোনমিক পলিসির আসল রূপ বোঝা যাবে না। ম্যাক্রো ইকোনমিক পলিসির 4টে গোলের মধ্যে তো স্যার এটা একটা গোল, ব্যালেন্স অফ পেমেন্ট। ইয়েস স্যার আমার একটা ছিল স্যার, বাংলাদেশে স্যার এখন বলা হচ্ছে ফরেন রিজার্ভ বা ডলারের রিজার্ভ সর্বোচ্চ পর্যায়ে আসছে। তাহলে কি স্যার এটা মিন করে স্যার যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট মানে কোন পর্যায়ে আসি? না, ওইটা হলো যে ব্যালেন্স অফ পেমেন্টের একটা ইন্ডিকেটর হলো যে আমাদের ফরেন রিজার্ভটা যদি বেশি থাকে, তাহলে আমাদের ওই যে ঋণ পরিশোধের সক্ষমতা থাকবে, আমাদের আমদানির সক্ষমতা থাকবে। কিন্তু এটা ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট বলা যাবে না। মানে আমরা ব্যালেন্স অফ পেমেন্টের বিষয়টা হলো দুই রকম। একটা হলো যে আমরা যে পরিমাণ রিজার্ভ আছে, এই রিজার্ভ দিয়ে কতদিন চলতে পারবো, কত মাস চলতে পারবো, এই মধ্যে আমার কি ধরনের এই পরিশোধ করতে হবে। যদি আমার ঋণ পরিশোধ করতে হয় অথবা ইম্পোর্ট করার এগেনস্টে যদি এলসি খোলা হয়েছে সেটা পরিশোধ করতে হয়, তাহলে আমার ক্ষমতা কতদিনের আছে। তো এইটা আসলে এই বলা হয় যে আমাদের এখন হাইয়েস্ট আছে, কিন্তু হাইয়েস্ট থাকাটার অর্থ এই নয় যে আমরা একেবারে 3 মাস বা 6 মাসের জন্য আমরা একেবারে চিন্তামুক্ত থাকতে পারি যে আমাদের 3 মাস বা 6 মাস পর্যন্ত আমাদের ইম্পোর্ট করার জন্য আমাদের কোন রকমের ব্যাক পাইতে হবে না, বা ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাক পাইতে হবে না। এটা হাইয়েস্ট এর অর্থ কিন্তু এটা মিন করে না যে আমার ব্যালেন্স অফ পেমেন্ট ভালো আছে। এটার সাথে কিন্তু ইয়ে না, এটা হলো একটা ইঙ্গিত মাত্র যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট উইদিন 1 মান্থ খারাপ অবস্থার দিকে যাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আমাদের সক্ষমতা আছে। কিন্তু হাইয়েস্ট বলতে কি স্যার কিভাবে বোঝায় যে 1900 হাইয়েস্ট হলো গত 10 বছরের একটা ট্রেন্ড দেখে, কিন্তু সেটা দেখে হাইয়েস্ট বোঝানো হয় যে 2019 সালে যা ছিল 20 সালে আরো বেশি হয়েছে, আরো বেশি। আমি মাছ ধরতে গেছি, গত 5 দিন ধরে মাছ ধরি, আজকে সবচেয়ে বেশি পরিমাণ মাছ পাওয়া গেছে। তার মানে এটার অর্থ এই নয় যে আমি একেবারে মাছের পুরো চালানটা আমার আয়ত্তে চলে আসছে, এরকম তো না। মানে এটা হাইয়েস্ট, কিন্তু এটার একটা স্টিমা আছে যে হাইয়েস্ট বলতে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ইটসেলফ কম্পেয়ার উইথ দ্য প্রিভিয়াস ইয়ার, যে আগে যদি আমার 15 দিনের থাকতো, 20 দিনের থাকতো, 1 মাস থাকতো, এখন আমার 3 মাস সেট আছে। হ্যাঁ, যত সামনের দিকে বাড়ানো যাবে, যে মেয়াদ বাড়ানো যাবে, যে রিজার্ভের পরিমাণ বাড়ছে, কিন্তু আমি কতদিনের জন্য সেই আমদানি বা এই ঋণ পরিশোধের ক্ষেত্রে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। স্যার আর একটা প্রশ্ন স্যার একটু জানার জন্য স্যার, যে ব্যালেন্স অফ পেমেন্টের স্যার কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই ব্যাপারগুলো স্যার যদি একটু বলতেন প্লিজ। ও আচ্ছা, কারেন্ট অ্যাকাউন্ট আসলে এটা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হলো ইম্পোর্ট এক্সপোর্টের যে ডিফারেন্সটা, সেটা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের মাধ্যমে ইয়ে হয়। আর ক্যাপিটাল অ্যাকাউন্টটা হলো আমরা যে ক্যাপিটাল গুডস গুলি আমদানি করি, এটা এফডিআই এর মাধ্যমে হয়, এটা আমাদের যে ঋণের মাধ্যমে হয়। সেখানে আমাদের ক্যাপিটাল গুডস এর এগেইনস্টে আমরা তো জানি যে এটা সুদ এবং আসল ইনস্টলমেন্ট বেসিসে দেওয়া হয়। আর কারেন্ট অ্যাকাউন্ট এটা মানে তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে। আমি মাল আমদানি করছি, মাল আমার দেশে আসছে, এলসির টাকা পরিশোধ করে দিতে হবে। এটা হলো একদম সোজা সাপটা মানে বর্ণনা। এটাকে আর কঠিন করে বোঝার দরকার নেই। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হলো আমার আমদানি রপ্তানি পরিশোধের বিষয়টা, আর ক্যাপিটাল গুডস ঋণ এবং ক্যাপিটাল গুডস যেগুলি আমরা আমাদের দেশে নিয়ে আসি, এগুলির মূল্য পরিশোধ করার ক্ষেত্রে কিছু টাইম থাকে, সময় থাকে, সুদ থাকে, এবং
সেটা ইনস্টলমেন্ট বেসিসে হয়, ঠিক আছে। তারপরে হলো আমাদের এখানে আরেকটু এই ব্যালেন্স অফ পেমেন্টের সাথে একটু এই আপনারা নেটে গিয়ে আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যালেন্স অফ পেমেন্টের কন্ডিশনটা কি সেইটার তথ্য আপনাদেরকে নিতে হবে। এটা লাস্ট ইয়েতে বলা হচ্ছে যে আমাদের আসলে পরীক্ষায় অনেক সময় থাকে যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ই করার জন্য, ফেভারেবল করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, তো সেগুলি আপনারা যদি পারেন তাহলে এটা নেবেন। এখানে শুধু কনসেপ্টটা ক্লিয়ার করা হবে, এখানে শুধু কনসেপ্টটা ক্লিয়ার করা হয়েছে, কিন্তু সেটার জন্য আপনারা নেটে গিয়ে চার্জ দিলে কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশে ব্যালেন্স অফ পেমেন্ট অফ বাংলাদেশ। তাহলে ওখান থেকে কারেন্ট তথ্যগুলি পাবেন। কেউ যদি এই পড়েন তাহলে এটা মঙ্গলজনক হবে, কারণ পরীক্ষার জন্য আমি বললাম তো এটা খুব গুরুত্বপূর্ণ। আমি ওই তথ্যটা রাখি না, কারণ এটা চেঞ্জ হয়ে যায়, রিজার্ভের পরিমাণ চেঞ্জ হয় এবং ব্যালেন্স অফ পেমেন্টের যে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট থাকে, ক্যাপিটাল অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট থাকে সেটাও চেঞ্জ হয়ে যায়। সেখান থেকে কিছু তথ্য নিয়ে লেখে পরীক্ষার জন্য ভালো। স্যার আসলে ইকোনমিক্স এর বইয়ের ভাষাগুলো স্যার একটু মনে হচ্ছে খুবই কঠিন। তো স্যার আপনি যেভাবে সাবলীল ভাবে বলছেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা কি বুঝি, এই ব্যাপারগুলো নিজের ভাষায় কি লিখলে কোনো সমস্যা হবে নাকি বইতে যেভাবে আছে কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে এইভাবে আমরা ব্যাখ্যাগুলো করি? তো এটা সিনথেসাইজ করা, তো যার কারণে আমি মূল জিনিসটা আনছি, কিন্তু আমি এই জন্যই তো বলছি যে আমি যখন কথাগুলি বলি তখন বাংলা একটু নোট করে নিয়েন। আপনাদের নিজেদের ভাষায় লিখে দিলে ইজি ল্যাঙ্গুয়েজে কোনো অসুবিধা নেই। এটা যদি আমরা বুঝতে পারি যে যে আমরা যদি বলি যে ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে এমবিগিউটি এবং আনএমবিগিউটির মধ্যে একটা সিনক্রোনাইজেশন দরকার, এই কথাটা উই নিড টু সিনক্রোনাইজ দ্য এমবিগিউটি এন্ড আনএমবিগিউটি অফ ব্যালেন্স অফ পেমেন্ট। তো তাহলেও কিন্তু এটা বোঝা যাবে যে এই আপনি এত এমবিগিউটি আনএমবিগিউটির অত বিশ্লেষণ না দিলেও বোঝা যাবে যে সে বুঝতে পারছে যে এরকম। স্যার আমাদের এই ব্যালেন্স অফ পেমেন্টের স্লাইডটা কি ইমেল করতেন? হ্যাঁ, এই সবগুলি হ্যান্ড আউট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আমি আইসিএমএস দিয়ে দিচ্ছি, ড্রাইভে আছে সে বোধহয় থাকার কথা। আছে স্যার, আছে স্যার, অবশ্যই আছে স্যার, দিয়ে দেওয়া আছে। আচ্ছা, ক্রেডিট ক্রিয়েশন নিয়ে আমরা কথা বলেছিলাম যে আসলে এই যে ক্রেডিট ক্রিয়েশন নিয়ে আমি গত ক্লাসে আমি আর 5 মিনিট কন্টিনিউ করতে পারবো, কারণ আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমাকে একটু 5টা মিনিট সময়ও দিতে হবে ওষুধ খাওয়ার জন্য, কারণ আমার ভুলে গেছি ওষুধ খেতে। আধা ঘন্টা আগে জি স্যার, খেয়ে নেন স্যার।
আচ্ছা, এখানে ক্রেডিট ক্রিয়েশনটা কি জিনিস এটা আমাদেরকে একটু বুঝতে হবে। The creation of credit or deposit is one of the most vital operation of the commercial bank. Similar to other corporation, bank aims to earn profits. আর স্ক্রিনটা অ্যাপিয়ার হচ্ছে না স্যার, স্ক্রিনটা আসেনি। সরি, এটা শেয়ার করে নেই। এখানে ওই সহজ করেই ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, মানে আমি কেন পড়তেছি যে ইন্ট্রোডাকশনটা দিয়ে বলা হচ্ছে যে ক্রিয়েশন অফ ক্রেডিট অর ডিপোজিট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল অপারেশন অফ দ্য কমার্শিয়াল ব্যাংক। এগুলি সুদা ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে, মানে এখানে ফর দ্য দিস ইন্টেনশন, এখান থেকে দে অ্যাকসেপ্ট ক্যাশ ইন ডিমান্ড ডিপোজিট অ্যান্ড অ্যাডভান্স লোন অন ক্রেডিট টু কাস্টমার। When bank advance funds, it does not pay the amount in currency notes. ঠিক আছে? However, it introduces a current account in the name of the, ওই যে আমি সেদিন বললাম যে লাইন অফ ক্রেডিট তৈরি করে দেয়, এখানে কম্পেনসেটিং ব্যালেন্স থেকে দেয়। 1 কোটি টাকা ইয়ে করলো তো যে 80 কোটি টাকা বেশি দিতে দিবেন। তো এই যে এখন বলা হচ্ছে however, it introduces a current account in the name of investor and lets him to withdraw the necessary amount by check. By this way, banks create deposit or credit. এখন আসলে যেমন 1 কোটি টাকা ইয়ে করলো তো তার কাছ থেকে 10 জনে টাকা পাবে, 10 জনকে কিন্তু সে চেক ইস্যু করলো। আচ্ছা, ওই চেকটা কিন্তু আলটিমেটলি XYZ যারা যারা নিচ্ছে তারা কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই চেকটা আরেকজনের নামে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে কিন্তু এটা জমা দিচ্ছে, আবার তার অ্যাকাউন্ট থেকে আরেকটা চেক ইস্যু করতেছে। কারেন্সি কিন্তু যাচ্ছে না ব্যাংক থেকে, ব্যাংকের ভিতরে কিন্তু টাকা থেকে যাচ্ছে। হ্যাঁ, তো সে এই যে রোটেট করে চেকগুলি, অথবা যদি বন্ড হয় অথবা বিল হয়, ফ্যাক্টরিং যেটা আমরা করি, যে সমস্ত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কথা বলছি, সেগুলিও কিন্তু এভাবেই একজনের হাত থেকে আরেকজনের হাতে এই কাগজ কিন্তু ঘুরে, আসলে টাকা কিন্তু ব্যাংকের ভিতরে থেকেই যাচ্ছে ঘুরে। আচ্ছা, এখন বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট ক্রিয়েট হয় দুই ভাবে, যখন কাস্টমার ব্যাংকে টাকা জমা করে, আবার যখন বলা হচ্ছে যে ব্যাংক যখন লোন অ্যাডভান্স দেয়, হ্যাঁ, বিল ডিসকাউন্ট করে, তারপরে ওভারড্রাফট ফ্যাসিলিটিস দেয়, হ্যাঁ, তারপরে বন্ড অ্যান্ড সিকিউরিটি যখন এগুলি বিক্রি করে। আর প্রথমটাকে বলা হয় প্রাইমারি ডিপোজিট আর দ্বিতীয়টাকে বলা হয় ডিরাইভেটিভ ডিপোজিট। হ্যাঁ, এখন এই প্রাইমারি ডিপোজিট এবং ডিরাইভেটিভ ডিপোজিট হচ্ছে, ডিরাইভেটিভ মানে এটা মানে ডিরাইভ করে, মানে সৃষ্টি করা। প্রথমটা কিন্তু আসে তাদের কাছ থেকে যারা সেভ মানে ব্যাংকের সঞ্চয় করে তাদের কাছ থেকে। এই জন্য ব্যাংক বিভিন্ন রকমের কৌশল করে মানুষের কাছ থেকে এই ডিপোজিটটা নেয়, ডিপিএস অ্যাকাউন্ট, এটা সেটা, নানা রকম অ্যাকাউন্ট মাধ্যমে, কারেন্ট অ্যাকাউন্ট। আমার একটা কল আসছে জরুরি। হ্যাঁ, আজকে টেস্টের ব্যাপারে টেস্ট করবো। হ্যাঁ হ্যাঁ, 1 তারিখে আসবে। 4 তারিখে হ্যাঁ, ওই 4 তারিখে সকাল 9টায় গেলে ওখানে ওরা এক্সরে করে তারপরে অ্যানেস্থেসিয়া দিয়ে কি করে 12টা একটা বাঁচতে পারে। আর যদি সিরিয়াল আবার একটু দেরি হয় তাহলে হয়তো একটু দেরিও হতে পারে। 2টা, হ্যাঁ, মানে এখানে হয়তো আরুল আমিন থাকবে বললো, দেখি যদি
তোর অসুবিধা হয় না আমি যেমন থাকি। আর যদি তুই আসতে চাস বা তোকে দেখা যাবে। হুম। আর যদি দরকার হয় যে আমি দেখি তোর পরে কথা বলি, আগে করোনা টেস্ট হয়ে নেয় তারপরে সাইন আউট করে দে। পাসওয়ার্ড আমিও পাইনি, পাসওয়ার্ড নিয়ে কি একটা ঝামেলা, এটা তো করছিল থাইল্যান্ডে। থাইল্যান্ডে যখন করছিল তখন ওই থাইল্যান্ডে এখন ওই তোর ওই পাসওয়ার্ড আর আমার কাছে নাই। মেল অ্যাড্রেস দরকার নাই, মেল অ্যাড্রেস আপনি নার্স হয়তো না, ওটা কর্ড চেঞ্জ করতে হবে। আপনি কর্ডটা পরে যে ইয়ে হয়ে গেছে, ছিঁড়ে গেছে। না না, নতুন কর্ড কিনতে কিনতে হবে। 280 টাকা দিয়ে একটা ভালো কর্ড কিনে লাগাই দিন। কর্ডের ওই যে ছিঁড়ে গেছে ভিতরে আমি কস্টটা দিয়ে আটকে রাখি। ওই কস্টটাকে তো কিনতে হবে না। ওইটা কি নামে আছে ওই বিলটা? ওইটা বলতে জামিন পড়ুয়ার প্রসিস দিয়া সাইন আপ করে দিতে। জামিন পড়ুয়ার প্রসিস আর সবগুলি বাকিগুলি জানি না, এটা জানি। এটা একটা পড়ুয়ার প্রসিস, জামিন পড়ুয়ার প্রসিস। সেটা তো আমার অন্য ইয়েতে ডিসিতে কথা বলতেছি, যদি সাইন আপ করা এটা আসলে হয়ে গেছে। আমি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছিল, তো আমি ওই নাম্বার গুলি ব্যবহার করতাম। এখন এটারে কোনোভাবে ইগনোর টিগনোর করে সব ডিলিট করে দেওয়ার লাগবে না, খালি নাম্বার আর প্র্যাকটিক্যালি দিছে দিয়ে গরম দিনে এটা কিন্তু সেটটা খুব ভালো। ঠিক আছে। এই সরি, আমি আসলে না ধরেও পারি না। তো ভেরিফিকেশনের জন্য আমি বলছিলাম এটা একটু পড়তে হবে। আসলে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলাটা আলটিমেটলি সিম্পলিফাই করে ডি ইজ ইকুয়াল টু 1/RR, এখানে RR কি মিন করে এটাও বলে দেওয়া আছে, এবং একটা উদাহরণ দেওয়া আছে। এখানে একটা উদাহরণ দিয়ে এখানে এটা বোঝানো হচ্ছে ডি ইজ ইকুয়াল টু, মানে ডি বলতে এখানে
এখানে ডিমান্ড ফর মানি, এখানে প্রত্যেকটারই কোনোটেশন দেওয়া আছে। রিকোয়ার্ড রিজার্ভ রেশিও ইজ গিভেন, আর হচ্ছে রিকোয়ার্ড রেশিও, আর হচ্ছে আর ছোট আর দিয়ে ইজ দ্য রিকোয়ার্ড রিজার্ভ রেশিও এন্ড ডি ইজ দ্য ডিমান্ড ডিপোজিট অফ দ্য ব্যাংক। আলটিমেটলি আমাদের এই সূত্রটাই এই কাজে লাগবে, এটা দিয়েই কিন্তু এখানকার এই অঙ্কটা করা হয়েছে, এই অঙ্কটা করা হয়েছে। সুতরাং আমরা যদি এই সূত্রটাকে আমরা মনে রাখি, হ্যাঁ এই সূত্রটাকে মনে রাখি, তাহলে কিন্তু আমরা এই এখানে এই ছোট একটা অঙ্ক পরীক্ষা থাকলে আমরা এটা সলভ করতে পারবো। এই যে মানে এখানে সব তথ্যগুলি দেওয়া আছে, এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করেছে। এখানে বলে দেওয়া হচ্ছে যে এখানে আবার চেঞ্জটা বলা, চেঞ্জ ইন ক্রেডিট ডিমান্ড। এইভাবে আপনারা একটু ক্যালকুলেশনটা করতে হবে। আসলে এটা কঠিন কিছু না, মানে একটু নিজেরা চেষ্টা করলে এখান থেকে পাবো। আপনারা একটু চেষ্টা করেন, তারপরে যদি দরকার হয় আমি কারো সমস্যা থাকলে আমরা সেখানে interfere করবো। আজকে তাহলে এই পর্যন্তই দেখি। স্যার একটা প্রশ্ন স্যার। স্যার হ্যাঁ স্যার এই যে স্যার যদি একটু বলতেন আর কি স্যার, এই যে প্রাইমারি ডিপোজিটটাকে বলা হচ্ছে স্যার প্যাসিভলি প্লে, আর ডেরিভেটিভ ডিপোজিটটাকে বলা হচ্ছে স্যার অ্যাক্টিভলি ক্রিয়েট ডিপোজিট। স্যার কেন স্যার যদি একটু বলতেন প্লিজ। ও আচ্ছা, প্রাইমারি ডিপোজিটটা হচ্ছে আসলে এটা তো আমি বললাম যে এখানে যারা টাকাটা ব্যাংকে রাখে, সঞ্চয় করে, এটা ব্যাংকিং ব্যক্তি বিশেষ যে শুধু সঞ্চয় করে এরকম না, প্রতিষ্ঠানও কিন্তু সঞ্চয় করে, প্রতিষ্ঠানও কিন্তু এফডিআর করে, প্রতিষ্ঠানও কিন্তু সেভিংস অ্যাকাউন্ট করে, প্রতিষ্ঠানও বিভিন্ন মেয়াদি হিসাবের জন্য টাকাটা রাখে। এইটা কিন্তু প্যাসিভ ইন দ্য সেন্স যে এখানে আসলে ব্যাংকের কিছু করার থাকে না। কেউ যদি আগ্রহী না হয়, জোর করে তো আর ব্যাংক এখানে ডিপোজিট তৈরি করতে পারে না, পারে? আমি যদি 10 লাখ টাকা ব্যাংকে রাখি তাহলে তো সব ব্যাংকের পক্ষে সম্ভব সেটা ডিপোজিট তৈরি করা। হ্যাঁ পাওয়া স্যার। তো কাজে এটা হলো প্যাসিভ ফর্মে, মানে ব্যাংকের আসলে কোনো অ্যাক্টিভ এখানে রোল নাই। আর ব্যাংক যখন ওভারড্রাফট ইস্যু করে, তারপরে বিল ইস্যু করে, ট্রেজারি বিল করে, তখন কিন্তু এই ব্যাংকের এটা নিজস্ব কিছু ক্ষমতা থাকে। এই এক এক ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল প্লাস তার লিকুইডিটি পজিশন এগুলোর উপরে নির্ভর করে। অর্থাৎ সে কি পরিমাণ ক্রেডিট ক্রিয়েশন করতে পারবে তার লিকুইডিটি পজিশনের উপরে প্লাস তার পেইড আপ ক্যাপিটালের উপরে নির্ভর করে। সুতরাং ব্যাংকের নিজস্ব অ্যাক্টিভ অবস্থানটা থাকে ক্রেডিট ক্রিয়েশনের জন্য। ডিপোজিটের জন্য, প্রাইমারির জন্য তার কোনো ক্রেডিবিলিটি নেই, তার কোনো আসলে তেমন কোনো কন্ট্রোলিং নেই স্যার। জি স্যার, কন্ট্রোল থাকে না। রাইট, জি স্যার। ঠিক আছে, আল্লাহ। থ্যাংক ইউ স্যার।